স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। 5 হাত মানুষ এই 12 হাত শাড়ি পরার কি দরকার? মা বলেছে পুরুষদের সৌন্দর্য নিয়ে আটকাতে হয়, শাড়ি পরলে মেয়েদের ভালো দেখা যায়, পুরুষ মানুষ মুগ্ধ হয়, তাই শাড়ি পরছি। আমি তো এমনি ফিদা তোমার প্রতি, মাথাটা পুরাই নষ্ট করতে চাও নাকি? রজনী লজ্জা পেল, চোখে মুখে লাজুকতার ছড়াছড়ি। প্রান্তিক শাড়ির কুচি ঠিক করে উঠে দাঁড়ালো। রজনীর লজ্জারাঙা মুখের দিকে তাকিয়ে এলোমেলো হয়ে গেল। প্রান্তিক যতবারই রজনীর দিকে তাকায় ততবারই হারিয়ে যায় অন্য কোনো জগতে। রজনী চোখের দিকে তাকিয়ে প্রান্তিক উঠে দাঁড়ালো। হঠাৎ রজনীর পেটে প্রান্তিকের হাতে স্পর্শ পেতেই রজনী শরীর শিউরে উঠল। সে কেঁপে উঠল, খেয়াল করলো প্রান্তিকের হাত তার পেটে। রজনী প্রান্তিকের হাত ধরে জড়ানো কণ্ঠে বলল, কি করছেন? প্রান্তিক রজনীর চোখে চোখ রেখে বলল, শাড়ির কুচি গুজে দেই? না, আমি গুজে নিচ্ছি, ছাড়ুন। প্রান্তিক শাড়ির কুচি রজনীর হাতে ছেড়ে দিয়ে রজনীর মুখের দিকে ঝুঁকে গিয়ে বলল, তুমি চাইলে আমি এক্ষুনি তোমার বেবির বাবা হতে রাজি আছি, আর তুমি কি না এখনো এত লজ্জা পাও? রজনী শাড়ির কুচি ঠিক করে নিয়ে বলল, অসভ্য কথা। শোনো, হানিমুন থেকে ফিরে কিন্তু সবাইকে সুসংবাদ দিতে চাই। ওইখানে গিয়ে কিন্তু লজ্জা টজ্জা আমি শুনবো না। প্রান্তিকের কথা শুনে রজনী আরও বেশি লজ্জা পেয়ে গেল। খুব বেশি লজ্জা পেয়ে কি বলবে বুঝতে না পেরে বলল, আমি কিন্তু তাহলে যাবো না এসব বললে। তোমাকে কষ্ট করে যেতে হবে না, আমি নিয়ে যাব। আর শোনো, একদম ফুল প্রিপারেশন নিয়ে যাবা কিন্তু। কিসের? যা বললাম। আবার এইসব বলছেন? আরে হানিমুনে মানুষ কেন যায়? নিশ্চয়ই রোমান্স করতে চায়। আমি তো আর কোনো আনরোমান্টিক ছেলে না যে হানিমুনে গিয়ে সমুদ্রের নোনা পানিতে গোসল করে চলে আসব। রজনী চোখে কাজল লাগাতে লাগাতে বলল, মনে হচ্ছে আপনি একাই হানিমুনে যাচ্ছেন, এর আগে আর জীবনে কেউ যায় নাই। আমরা যাচ্ছি প্রিয়তার মন ভালো করতে, নিজেরা রোমান্স করতে না হয়। প্রান্তিক রজনীর হাত থেকে কাজলটা নিয়ে বলল, এই চোখ আমি না সাজালে সাজ অপূর্ণ থেকে যাবে রজনীগন্ধা। এই চোখের নেশায় আমি হারিয়ে যাই বারে বার। মুহূর্তের মাঝে প্রান্তিক কথার টপিক ঘুরিয়ে দিল। খুব মনোযোগ দিয়ে রজনীর চোখে কাজল পরিয়ে দিচ্ছে। রজনী প্রান্তিকের 2 কাঁধে হাত রেখে প্রান্তিকের মুখের দিকে তাকিয়ে আছে। ছেলে মানুষ কাউকে ভালোবাসলে তার সব বিষয়ে কত বেশি যত্নবান হয় সেটা প্রান্তিককে দেখলেই বোঝা যায়। প্রেয়সীর চোখের কাজল থেকে শাড়ির কুচি সব জায়গা যত্নের কমতি নেই। কাজল পরানো শেষ করে প্রান্তিক রজনীর চোখে মুখ দিয়ে হালকা ফু দিয়ে বলল, আমি তোমার চোখের কাজল হতে চাই প্রিয়তমা। সারাক্ষণ ওই নেশা ভরা চোখে লেগে থাকতে চাই আমি। রজনী আবারও লজ্জা পেল, প্রান্তিকের বুকে মুখ লুকালো। কোনো কথা বলল না, শক্তভাবে প্রান্তিককে জড়িয়ে ধরল। মাঝে মাঝে কথা না বলেও নিজের সমস্ত অনুভূতি প্রকাশ করা যায়। প্রান্তিক রজনীর মাথায় চুমু দিয়ে বলল, এইভাবে হাত দিলে তো একদম বেসামাল হয়ে যাব রজনী। আপনি আমার এত কাছে আছেন, তবুও কেন এত পরাণ পড়ছে বলুন তো? এই যে রাগ করে কথা না বলেছিলে, এই জন্য। প্রিয় মানুষের থেকে যতটা দূরে থাকবা তার থেকে দ্বিগুণ কাছে আসার টান বাড়ে, বুঝছো? এই জন্য মাঝে মাঝে দূরত্বের প্রয়োজন আছে। কথাটা বলতে বলতেই প্রান্তিকের কাশি শুরু হলো। কাশতে কাশতে বুক চেপে ধরল। বুক কেমন ভেঙে চড়ে যাচ্ছে প্রান্তিকের। বুকে তীব্র ব্যথা হচ্ছে। বুক চেপে ধরে বসে পড়ল। প্রান্তিককে এইভাবে অসুস্থ হতে দেখে রজনী ভয় পেয়ে গেল। খুব অস্থির হয়ে উঠল। অস্থির কণ্ঠে বারবার জিজ্ঞেস করছে, কি হয়েছে আপনার? কোথায় কষ্ট হচ্ছে? বুকে কষ্ট হচ্ছে? পানি দিব? প্রান্তিক হাত ইশারা দিয়ে বোঝালো না, পানি দিতে হবে না। রজনী কাঁদো কাঁদো কণ্ঠে বলল, তাহলে আমি কি করব এখন? কি করলে ভালো লাগবে আপনার? আপনার কি খুব কষ্ট হচ্ছে? প্রান্তিক কোনো রকম উচ্চারণ করলো। ইনহেলার। রজনী দ্রুত ইনহেলার নিয়ে এলো। প্রান্তিক ইনহেলার মুখে দিয়ে কিছুক্ষণ পর স্বাভাবিক হলো। রজনী প্রান্তিককে আচমকা জড়িয়ে ধরে কেঁদে দিয়ে বলল, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। হঠাৎ কি হলো আপনার? তুমি আমার মেডিসিন, যে পাশে থাকলে সব সমস্যা ঠিক হয়ে যায় আমার। আপনি এক্ষুনি ডক্টরের কাছে চলুন। শান্ত হও। ডাক্তার আগে দেখিয়েছি অনেকবার। ডাক্তার দেখাতে ভালো লাগে না? কেন?
কারণ ওরা সিগারেট খেতে নিষেধ করে, যা আমার পক্ষে সম্ভব না। কেন সম্ভব নয়? যা আপনার ক্ষতি করে তা কেন সম্ভব নয়? বিকজ সিগারেট ইজ মাই লাইফ, আমার অনেক ফেভারিট, তাই ছাড়তে পারবো না। সিগারেট কি আমার চেয়েও বেশি প্রিয় আপনার? তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, তোমার চেয়ে প্রিয় আর অন্য কিছু কিভাবে হবে? তাহলে বলুন আর সিগারেট খাবেন না? কথা দিতে পারবো না, কারণ একবারে ছাড়তে পারবো না। এরই মাঝে প্রান্তিকের ফোন বেজে উঠল। প্রান্তিক পকেট থেকে ফোন বের করে দেখলো অন্তুর নাম্বার। ফোন রিসিভ করে কানে দিতেই অন্তু বলল, ভাই আমরা রেডি, আপনারা কোথায়? আছি 5 মিনিট। প্রান্তিক ফোন কেটে রজনীকে বলল, ওরা রেডি, চলো বেরোই। আপনি রেডি হবেন না? আমি তো রেডি। এই 3/4 পরে যাবেন? হ্যাঁ, আমি তো এর আগে যতবার গিয়েছি 3/4 পরে গিয়েছি। রজনী আর প্রান্তিক ব্যাগ গুছিয়ে রুম থেকে বের হলো। গেটের সামনে যেতেই পাগড়ি পরা একজন মধ্যবয়সী লোক হাতে খাবারের প্লেট নিয়ে এগিয়ে এলো। প্রান্তিককে বলল, খাবার খেতে চাইছে না ও। না খেলে মানুষ মরে না, যাও। লোকটা চলে যেতেই রজনী প্রান্তিককে বলল, উনি কে? আর কে খাবার খেতে চাইছে না? তুমি ওসব বুঝবা না। গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে প্রিয়তা, পাশে অন্তুও দাঁড়িয়ে আছে। প্রান্তিক আর রজনীর জন্য অপেক্ষা করছে ওরা দুজন। প্রিয়তার মন খারাপ বলে ওরা প্ল্যান করে কুয়াকাটা যাচ্ছে 4 জন। প্রিয়তার যাওয়ার এক বিন্দু মাত্র ইচ্ছা ছিল না, কিন্তু রজনীর অনুরোধে যাচ্ছে। প্রিয়তা গাড়ি হেলান দিয়ে বিষণ্ণ মনে আকাশের দিকে তাকিয়ে রয়েছে। ওই বিশাল আকাশ ছাড়া মাঝে মধ্যে আর কারো কাছে মন খারাপ প্রকাশ করা যায় না। মাঝে মধ্যে আমাদের মন খারাপের বোঝা এত ভারী হয় যা ওই বিশাল আকাশ ছাড়া কেউ বহন করতে পারে না। আকাশের দিকে চোখ মেলে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ দমকা বাতাসে প্রিয়তার চোখে কিছু একটা গেল। প্রিয়তার চোখ ঢলছে, কিন্তু গিয়েছে বুঝতে পারছে না, বেরও হচ্ছে না। চোখের তীব্র জ্বালা শুরু হলো। প্রিয়তা যন্ত্রণায় ছটফট করতে শুরু করলো। প্রিয়তার যন্ত্রণার আওয়াজ অন্তুর কানে যেতেই অন্তু তড়িৎ গতিতে প্রিয়তার দিকে তাকালো। দ্রুত এসে প্রিয়তার মুখে হাত দিয়ে বলল, কি হয়েছে প্রিয়তা? প্রিয়তা ছটফট করতে করতে বলল, আমার চোখে কিছু গিয়েছে। দেখি তো কি গেছে। অন্তু প্রিয়তার চোখে কোয়া টেনে দেখলো ছোট কালো কিছু একটা চোখের সাদা অংশে লেগে আছে। অন্তু প্রিয়তার ওড়না টেনে চোখের মণি থেকে ময়লা বের করলো। চোখে ক্রমাগত ফু দিতে দিতে বলছে, যন্ত্রণা কি একটু কমেছে প্রিয়তা? চোখের জ্বালা পোড়া কমেছে নাকি ডাক্তারের কাছে নিয়ে যাব? অন্তুর এমন উত্তেজিত হয়ে কথাগুলো বলছে, প্রিয়তা অবাক হয়ে অন্তুর দিকে তাকিয়ে আছে। এত বছরে সে অন্তুকে চিনে কই? আগে তো অন্তু এমনভাবে কথা বলেনি তার সাথে। আগে কিছু নিয়ে কষ্ট পেলেই শ্রাবণকে ডাকতো, শ্রাবণকে ডেকে বলতো, দেখ প্রিয়তার কিছু হয়েছে, অথচ আজ নিজেই এমন করছে যেন কষ্টটা ও পাচ্ছে। প্রিয়তাকে একভাবে তাকিয়ে থাকতে দেখে অন্তু বলল, ভালো লাগছে একটু? একটু পানি হবে? এক্ষুনি আনছি। বলেই অন্তু পাশের দোকানে গেল। দোকান থেকে কয়েক প্রকার কোল্ড ড্রিঙ্কস সহ মিনারেল ওয়াটার এনে প্রিয়তার হাতে দিয়ে বলল, যেটা ভালো লাগে খাও। প্রিয়তা আবারও অবাক হয়ে অন্তুর দিকে তাকিয়ে বলল, শুধু পানি চেয়েছিলাম, এত কিছু তো চাইনি। তুমি কি পানি খাবে আমি তো জানি না প্রিয়তা, তাই সব ধরনের পানি নিয়ে এসেছি। প্রিয়তা মিনারেল ওয়াটারের মুখ খুলে বোতল উঁচু করে পানি খেয়ে অন্তুর হাতে দিয়ে বলল, এসব গাড়িতে রেখে দিন। অন্তু বোতলগুলো গাড়িতে রাখতে গিয়ে প্রিয়তার খাওয়া পানি নিজে খেয়ে কেমন যেন একটা তৃপ্তি পেল। এরই মাঝে অন্তুর ফোন বেজে উঠল। ফোন রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে বলে উঠল, যা থাকে নসিবে তা এমনি এমনিই চলে আসে। অন্তু প্রিয়তার দিকে তাকিয়ে বলল, দিয়েছে, তবে সেটা থাপ্পড় নয়, আদর। প্রিয়তা ভ্রু কুঁচকে অন্তুর দিকে তাকাতেই অন্তু ফোন কেটে দিল। প্রিয়তা থমথমে মুডে অন্তুকে বলল, এসব কাকে বলছেন? কাস্টমার কেয়ার থেকে ফোন এসেছিল। কাস্টমার কেয়ার থেকে এসব জিজ্ঞেস করে? দেশটা রসাতলে যাচ্ছে বুঝলে, দিন দিন আরও কত কি যে দেখতে হবে। প্রিয়তা যেন বেকুব বনে গেল। অন্তু তাকে বোকা বানালো সে বুঝতে পারল। এরই মাঝে প্রান্তিক আর রজনী এসে পৌঁছালো। অন্তু প্রান্তিককে দেখে হেসে দিল। অন্তুককে হাসতে দেখে প্রান্তিক ভ্রু কুঁচকে তাকালো। হাসির কারণ খুঁজে না পেয়ে ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো, কি সমস্যা তোর, হাসিস কেন? অন্তু হাসি থামানোর চেষ্টা করতে করতে বলল, ভাই আপনি হানিমুনে যাচ্ছেন,
তাও 3/4 পরে। আরে আমি তো সবসময় 3/4 পরে যাই, এটা নতুন কি? অন্যবার যাওয়া আর এইবার যাওয়া কি এক হলো? এইবার যাচ্ছেন আপনি বিশেষ কারোর সাথে, মানে আমাদের ভাবির সাথে। এইবার একটু অন্যভাবে যাবেন না? প্রান্তিক অন্তুর দিকে তাকিয়ে বলল, তুইও তো অন্যবার 3/4 পরে যাস, এবার এরকম জিন্স শার্ট এসব, হ্যাঁ কাহিনী কি? রজনী প্রান্তিকের দিকে অগ্নি চোখে তাকিয়ে বলল, সবাই কি আপনার মতো? মানুষ বিয়ের পর চেঞ্জ হয়, আর আপনি শুধু মুখেই ভালোবাসা। প্রান্তিক রজনীর কথা শুনে কপালের চামড়া টান টান করে তাকালো। প্রিয়তার জন্য কিছু বলল না, শুধু বলল, কুয়াকাটা গিয়ে তোমাকে উত্তর দিচ্ছে। প্রিয়তার মাঝে কোনো হেলদোল নেই। এত কথা হচ্ছে, কারো কোনো কথাই হয়তো সে শোনেনি। অন্যমনস্ক হয়ে কি যেন ভাবছে। প্রান্তিক প্রিয়তার কাঁধে হাত রাখল। প্রিয়তা আচমকা কেঁপে উঠল। প্রান্তিকের দিকে তাকিয়ে চোখ ছলছল করে উঠল তার। চোখের পানি পড়ার আগে প্রান্তিক প্রিয়তাকে নিজের বুকের সাথে মিশিয়ে বলল, সব ঠিক হয়ে যাবে, আমি আছি না? তোর না বিশ্ব ভ্রমণের খুব ইচ্ছা ছিল, আমি তোকে বিদেশের কয়েকটি দেশে ভ্রমণে পাঠাবো। প্রিয়তা মলিন মুখে বলল, পৃথিবী আমার চেনা হয়ে গেছে ভাইয়া, আর কিছু দেখতে চাই না, চিনতে চাই না। চেনার এখনো অনেক বাকি। জীবনে ধাক্কা আসা খুব জরুরি, এতে মানুষ শক্ত হয়, ঘুরে দাঁড়াতে পারে। ধাক্কা না আসলে জীবন সম্পর্কে অনেক কিছুর ধারণা হয় না। মনে রাখবি, কষ্টের সাথে কষ্টের পরেই আছে স্বস্তি। দুঃখ চিরস্থায়ী নয়, যত বেশি দুঃখ তত বেশি সুখ সামনে। আধার কেটে গিয়েই নতুন ভোরের আলো ফোটে। শুধু একটু ধৈর্য ধরতে হবে। ধৈর্য কিন্তু অনেক কঠিন, বাট এটার ফলাফল অনেক মধুর। প্রিয়তা ভাইয়ের কথা মন দিয়ে শুনল, কিন্তু কোনো কথার প্রত্যুত্তর করল না। আসলে যার ভালোবাসা মরে যায় সেই জানে কষ্ট কত ভয়াবহ। ওই মুহূর্তে পৃথিবীর কোনো সান্ত্বনাই মানুষকে সুখ দিতে পারে না। প্রান্তিক ড্রাইভ করছে, রজনী পাশে বসে আছে। পেছনের সিটে অন্তু আর প্রিয়তা বসে আছে। শাঁসা গতিতে গাড়ি চলছে। গাড়ির জানালা খোলা, বাতাসে রজনীর চুল উঠছে। প্রান্তিকের চোখে মুখে আছড়ে পড়ছে সেই চুল। প্রান্তিক হাত দিয়ে চুল সরিয়ে দিতে দিতে রজনীর কানের কাছে গিয়ে বলল, তোমার চুল এসে বিরক্ত করছে, তুমি কেন করছো না? রজনী প্রান্তিকের মুখে হাত দিয়ে বলল। আস্তে, পেছনে ওরা আছে। প্রান্তিক পেছনে তাকে দেখল প্রিয়তা অন্তুর কাঁধে মাথা রেখে নিরিবিলি ঘুমোচ্ছে। মুখটা একদম ফ্যাকাশে আর মলিন দেখাচ্ছে। প্রান্তিক সামনের দিকে তাকালো, গাড়ি চালানো রেখে বারবার রজনীর দিকে তাকাচ্ছে। রজনী প্রান্তিককে বারবার চোখ রাঙিয়ে বলছে, কত কাল দেখেন না আমাকে, মন দিয়ে গাড়ি চালান। রাস্তাঘাটে এত অমনোযোগীভাবে গাড়ি চালানো ঠিক না। কিসের হবে অ্যাক্সিডেন্ট? আমি সে 1 যুগ ধরে গাড়ি চালাই, কিচ্ছু হবে না। বলতে বলতেই গাড়িটা একটা ট্রাকের সাথে ধাক্কা লাগে। পেছন দিকে প্রিয়তা আর অন্তুর চিৎকার শোনা গেল। প্রান্তিক গাড়িটা কন্ট্রোল করার চেষ্টা করলো ঠিকই, কিন্তু অ্যাক্সিডেন্টের হাত থেকে রক্ষা পেল না। ট্রাকের সাথে ধাক্কা লেগে খানিকটা দূরে গিয়ে পড়ে। গাড়ির সমস্ত গ্লাস ভেঙে গুঁড়ো হয়ে যায়। গাড়ির ভেতর থেকে একবার সবার চিৎকার শোনা যায়। প্রান্তিক পেছনে তাকিয়ে দেখে তাদের প্রিয়তার রক্তাক্ত অবস্থায় অচেতন হয়ে পড়ে আছে গাড়ির সিটের সাথে। মুখে একটা কাঁচ ঢুকে গিয়েছে। অন্তুর খুব একটা আঘাত লাগেনি, তবে চোখ মুখ রক্তাক্ত। রজনীরও কপাল ফেটে রক্ত বেরোচ্ছে। প্রান্তিকের নিজেরও কপাল কেটে গিয়েছে। অন্তু ব্যথায় কাতর, তবুও প্রিয়তাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদছে আর বলছে, ভাই, অ্যাম্বুলেন্স ডাকেন, ওকে বাঁচাতে হবে, ওর অবস্থা ভালো না। প্রান্তিক তাকিয়ে দেখে একমাত্র বোন জীবিত নাকি মৃত বোঝা যাচ্ছে না। নিঃশ্বাস বইছে কিনা সেটাও বোঝা যাচ্ছে না। পাশেই তার স্ত্রী রজনীও জ্ঞান হারিয়ে পড়ে আছে। কপাল দিয়ে একভাবে রক্ত পড়ছে। প্রান্তিক একবার বোন একবার রজনী দুজনের দিকে তাকাচ্ছে, কি করবে বুঝতে পারছে না। একবার প্রিয়তার দিকে তাকিয়ে বলছে, তোর কিচ্ছু হবে না বোন। আরেকবার রজনীর দিকে তাকিয়ে বলছে, আমি তোকে কিচ্ছু হতে দেব না। দিশেহারা হয়ে পড়েছে প্রান্তিক। রজনী সিট থেকে গড়িয়ে পড়ে যাচ্ছে দেখেই প্রান্তিক রজনীকে বুকের সাথে জড়িয়ে ধরে বলল, রজনীগন্ধা, তুমি ঠিক আছো? আমার জন্য যদি তোমাদের কিছু হয়, আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। আই উইল কিল মাইসেলফ। প্রান্তিক খুব বেশি উত্তেজিত হয়ে কথাগুলো বলছে। অন্তু তাকিয়ে দেখে প্রান্তিকের অবস্থাও খুব একটা ভালো নয়। অন্তু কাকে রেখে কাকে দেখবে কিছুই বুঝতে পারছে না। রজনীকে বুকে নিয়ে প্রান্তিক সেন্স হারিয়ে যায়। আশেপাশে লোকজন ভরে গিয়েছে।
সবাই গাড়ির দরজা খুলে ওদের চারজনকে বের করলো। চারজনই আহত। সবার মাঝে প্রিয়তার অবস্থা বেশি খারাপ। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। প্রিয়তার মেহেদি রাঙা হাতে লেখা আছে শ্রাবণের বউ। মানুষ বলাবলি করছে মনে হয় নতুন বউ। এর বরের নাম মনে হয় শ্রাবণ। দেখো ছেলেটা বউটাকে কত ভালোবাসে, নিজেও আঘাত পাইছে কিন্তু বউটারে জড়ায় ধইরা রাখছে। দেখতে দেখতে অ্যাম্বুলেন্স চলে এলো। এমার্জেন্সি ওয়ার্ডে ওদের ট্রিটমেন্ট করে প্রিয়তাকে আইসিইউতে ভর্তি করলো। ওদের মাঝে শুধু অন্তুর জ্ঞান আছে। প্রিয়তাকে আইসিইউতে ভর্তি করলে অন্তু আইসিইউ রুমের সামনে বসে কাঁদছে আর বলছে, আল্লাহর কাছে এই প্রথমবার আমি কিছু চাইছি, সে হলো তোমার আয়ু। প্রয়োজনে আমার আয়ু নিয়ে নিক, তবুও তোমাকে সুস্থ করে দিন। হসপিটালের মানুষের খুব অবাক হয়ে তাকিয়ে আছে। কেউ কোনো সান্ত্বনা দিচ্ছে না। কিছু সময়ে মানুষকে সান্ত্বনা দেওয়া যায় না। অন্তুর হাহাকার আর কান্না দেখে অন্তুকে ঘিরে চারিদিকে থাকা মানুষজনের চোখেই পানি পড়ছে। অপর পাশে রজনীর স্যালাইন চলছে। প্রান্তিকও সেন্সলেস হয়ে আছে। প্রান্তিকেরও স্যালাইন চলছে। ওদের ঘিরেও মানুষজন দাঁড়িয়ে আছে। সবাই ওদের সুস্থ হওয়ার জন্য প্রার্থনা করছে। রজনী মুখের দিকে তাকিয়ে সবাই বলছে, এত সুন্দর মেয়ে আগে দেখেনি, গোলাপের মতো দেখতে। প্রান্তিক আর রজনী পাশাপাশি বেডেই আছে। ঘণ্টাখানেক পরে রজনীর জ্ঞান ফিরল। জ্ঞান ফিরতেই তাকিয়ে দেখলো সে হসপিটালে। সাথে সাথে মনে পড়লো পথের অ্যাক্সিডেন্টের কথা। সে হসপিটালে, বাকিরা কোথায়? আশেপাশে তাকালো। ডান দিকে তাকাতেই বুকের মাঝে বাড়ি মেরে উঠল। তার প্রাণপ্রিয় মানুষটার মাথায় ব্যান্ডেজ, যা রক্তে ভেজা, চোখ বুজে পড়ে আছে। রজনী ওঠার চেষ্টা করলো কিন্তু মাথার ব্যথায় উঠতে পারল না। রজনীর জ্ঞান ফিরতেই সাইড থেকে কেউ একজন অন্তুকে ডেকে বলল, আপনাদের লোকের জ্ঞান ফিরেছে। অন্তু দ্রুত ছুটে এলো। এসে দেখে রজনীর জ্ঞান ফিরেছে। অন্তু রজনীকে দেখেই বললে, ভাবি আপনার জ্ঞান ফিরেছে? রজনী কান্না ভেজা কণ্ঠে বলল, আমার ভাই ওভাবে কেন শুয়ে আছে? কি হয়েছে ওর? শান্ত হন ভাবি, ভাই সুস্থ হয়ে যাবে। প্রিয়তা কোথায়? আইসিইউতে ভাবি। আইসিইউতে কেন? কি হয়েছে ওর? ওর অবস্থা ভালো না ভাবি। সব খারাপ কেন ওর সাথে হচ্ছে অন্তু? ভালো মানুষের সাথেই খারাপ হয় ভাবি। তোমার ভাইয়ের কি হয়েছে? ওকে উঠতে বলো প্লিজ। ভাইয়া উঠবে ভাবি, চিন্তা করবেন না। আমায় ওর কাছে, ওর আরেকটু কাছে নিয়ে যাও। আমি ওকে ছুঁয়ে দেখতে চাই প্লিজ অন্তু। ভাবি আপনি নিজেও সুস্থ হন। এরই মাঝে নার্স এসে বলল, প্লিজ, আপনি অসুস্থ, কথা বলবেন না, এতে আপনার ক্ষতি হবে। উনি ভালো আছেন, ঘুমের মেডিসিন দেওয়ায় ঘুমাচ্ছেন। নার্স রজনীকে একটা মেডিসিন দিল। মেডিসিন খেয়ে রজনী ঘুমিয়ে গেল। রাত 2টা বাজে। হসপিটালে উপস্থিত হলো মাহবুব, আঞ্জুমান সহ অন্তুর মা বাবা। আঞ্জুমান আর মাহবুবের পরিবারের সবার এই ক্রিটিক্যাল কন্ডিশনে আঞ্জুমান আর মাহবুব ভীষণভাবে ভেঙে পড়েছে। বিশেষ করে প্রিয়তার জন্য। প্রিয়তার সাথেই কেন সব খারাপ হচ্ছে? আঞ্জুমান আর মাহবুব দুজনেই কান্নাকাটি করছে। অন্তুর মা বাবা তাদের বুঝিয়ে যাচ্ছে। শেষ রাতের দিকে প্রান্তিকের জ্ঞান ফিরল। জ্ঞান ফিরতেই সে রজনীর নাম ধরে ডাকলো। রজনী ঘুমিয়ে আছে। আঞ্জুমান ছেলের জ্ঞান ফিরতে দেখে মুখে কাপড় গুজে কাঁদছে। প্রান্তিক মায়ের হাত ধরে বলল, আমাকে ক্ষমা করে দাও আম্মু, আমার জন্য আজ সবার এত বড় ক্ষতি হলো। যদি তোমার কিছু হয় আমি কি নিয়ে বাঁচতাম? প্রিয়তা কই আম্মু? আইসিইউতে। প্রান্তিক কোনো কথা বলতে পারল না। কষ্টে বুক ভেঙে চুড়ে যাচ্ছে। বাসের সিটে রজনী শুয়ে আছে। প্রান্তিক খুব কষ্টে রজনীর দিকে হাত বাড়ালো। রজনীর কপালে হাত রাখলো। আঞ্জুমান রজনীর গায়ে হাত রেখে বলল, মা রজনী। আঞ্জুমানের ডাকে রজনীর চোখ মেলে তাকালো। চোখ মেলে তাকাতেই দেখলো প্রান্তিকের হাত তার কপালে। রজনী প্রান্তিকের হাতটা শক্ত করে চেপে ধরল। চোখ দিয়ে পানি পড়ছে তার। নিজের জন্য কাঁদছে না, প্রান্তিক যে আঘাত পেয়েছে সে ব্যথা অনুভব করেই রজনী কষ্ট পাচ্ছে। 10 দিন পরে রজনী আর প্রান্তিক বাড়ি ফিরলেও প্রিয়তা বাড়ি ফিরতে পারেনি। প্রিয়তার অবস্থার কোনো পরিবর্তন হয়নি। বাড়িতে এসে প্রান্তিকের মেজাজ ক্রমশ খারাপ হচ্ছে। সব কিছুর জন্য যেন শ্রাবণ দায়ী। শ্রাবণ এত কিছু না করলে তার বোনের এই অবস্থা হতো না। প্রান্তিক একটার পর একটা সিগারেট টানছে আর পায়চারি করছে।
কোনোভাবেই নিজের রাগ সামলাতে পারছে না। সিগারেট ফেলেই রুমে এসে প্রচুর ভাঙচুর করছে, চিৎকার করছে। রজনী রুমে এসে প্রান্তিকের এমন ভয়ঙ্কর রাগের কারণ বুঝতে পারছে না। প্রান্তিকের আচরণ কেমন সাইকোদের মতো লাগছে। রজনীর হঠাৎ মনে হলো প্রান্তিক তাকে বলেছিল, পৃথিবীর সমস্ত রাগের ঊর্ধ্বে তুমি একবার কাছে এলে আমি নদীর মতো শান্ত হয়ে যাই। রজনী কিছু না বলে আচমকা প্রান্তিককে জড়িয়ে ধরে বলল, প্লিজ শান্ত হন, কি হয়েছে আপনার? প্রান্তিক রাগে ফুঁসতে ফুঁসতে বলল, ওরে বাঁচায় রাখুন ভাবছিলাম, কিন্তু না, ওর জন্য আমার বোনের এই অবস্থা। আমি ওরে বাঁচাবো না। কাকে? শ্রাবণ। রজনী তখন ভীষণ অবাক হলো। তাহলে কি প্রান্তিক জানে শ্রাবণ কোথায় আছে? রজনী এই বিষয়ে কোনো কথা বাড়ালো না। সে প্রান্তিককে শক্তভাবে জড়িয়ে ধরে বলল, আই লাভ ইউ। প্রান্তিক আচমকা শীতল হাওয়া অনুভব করল। রজনীকে আলিঙ্গন করে ক্লান্তি দূর করল। মধ্যরাতে প্রান্তিক রুম ছেড়ে বাইরে এলো। অপেক্ষা করছিল রজনীর ঘুমের জন্য। রজনীও অপেক্ষা করছিল কখন প্রান্তিক বাইরে বের হয়। প্রান্তিক নিজের পিস্তল নিয়ে ফুল বাগানের দিকে এগিয়ে গেল। বাগানের শেষের দিকে ওদের ব্যবসার জন্য গুদামঘর করা। সেই গুদামঘরে প্রবেশ করলো প্রান্তিক। চারিদিক নিকোষ কালো অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। প্রান্তিক গুদামঘরের সামনে এগিয়ে গেল। দরজায় দাঁড়িয়ে আছে 4 জন, তাদের হাতে লাঠি। প্রান্তিকের চোখ দুটো লাল টকটক হয়ে আছে। মানুষের মাথায় খুন চড়লে নাকি হুঁশ থাকে না? প্রান্তিকের চোখের দিকে তাকালে মনে হচ্ছে নেশায় আসক্ত, কিন্তু এই নেশা খুনের নেশা। রজনী রজনীগন্ধার বাগান দিয়ে বসে বসে অনেক কষ্টে এসেছে। রজনীর মন বলছে এদিকে কিছু একটা আছে, অজানা কিছু সে জানতে চলেছে। রজনীর কৌতূহলী মনের মাঝে হাতুড়ির বাড়ির মতো শব্দ হচ্ছে বারবার। প্রান্তিকের চোখে যেন সে ধরা না পড়ে যায়। প্রান্তিক তেজশ্রী মুখে পাহারাদারদের বলল, দরজা খোলো। পাহারাদাররা দরজা খুলল। প্রান্তিক পিস্তলের দিকে তাকিয়ে বলল, কবর খোঁড়ো তোমরা 4 জন, ওর কবর আমার ফুল বাগানেই দিব। একজন দাড়িওয়ালা মানুষ বলল, সত্যি কি ওকে মেরে ফেলবেন? আর একবার ভাবা যায় না? আমার ভাবা শেষ। আপনি আমাকে মেরে ফেলুন, আমার কবর আমি খুঁড়েছি, আমাকে কবর দিন। ওর মৃত্যু আমি সহ্য করতে পারবো না। বলেই লোকটা হু হু করে কেঁদে দিল। প্রান্তিক লোকটার মাথায় পিস্তল ধরে বলল, এত মায়া ওর জন্য তোমার ফারুক চাচা, এত মায়া? তাহলে যাও আমার কবর খোঁড়ো। না, আমি তাও পারবো না বাবা। আজ তোমাকে কবর খুঁড়তে হবে, হয় ওর কবর খুঁড়বে না হলে আমার। আজ যদি ওকে আমি মারতে না পারি তো নিজেকে শেষ করে দেবো আমি। ফারুক প্রান্তিকের পা জড়িয়ে ধরে বলল, বাবা, আপনারা দুজনে একসাথে থাকলে মানুষ কাঁপে। আপনাদের দুজনকে আমি ভালোবাসি। আপনারা একজন আরেকজনকে ছাড়া অপূর্ণ। দুজনকেই বাঁচতে হবে। আমি চাই আপনি আরেকটি বার ওকে ক্ষমা করে দিন। এত কিছুর পরেও ফারুক চাচা, প্রান্তিক চৌধুরীর আপনি চিনেন না? হ্যাঁ, চিনেও এমন আবদার করার বিলাসিতা চাচা। আপনি ওকে এ শহর থেকে তাড়িয়ে দিন, তবু ওর প্রাণ ভিক্ষা দিন। ও যা করেছে তার ক্ষমার অযোগ্য অন্যায়, তবুও কেন যেন ওর প্রতি ভীষণ মায়া কাজ করে বাবা। ওর জন্য ভীষণ কষ্ট হচ্ছে আমার। ও বেইমানি করেছিল মানসিক যন্ত্রণায়, এইখানে ওর কোনো দোষ নেই। চাচার একবার ওর হয়ে কথা বললে আমি কিন্তু আপনারা ছাড়বো না। আপনার বোন সামান্য কষ্ট পেয়েছে বলে আপনি ওকে মেরে ফেলবেন? তাহলে ওর বোন তো দুনিয়ায় নেই, ও একজনের ভাই। ওর কি ইচ্ছা করবে না প্রতিশোধ নিতে? প্রান্তিক রক্তচক্ষু নিয়ে ফারুকের দিকে তাকালো। গুদামঘরে টর্চ লাইট জ্বালিয়ে প্রবেশ করলো। প্রান্তিক ভেতরে প্রবেশ করার সময় ওদের ইশারা দিল। ওরাও ভেতরে প্রবেশ করলো ফারুক বাদে। ফারুক বাইরে বসে কাঁদছে। রজনী অবাক হয়ে ওদের কথা শুনছিল। রজনীর মন ডেকে বলছে ভেতরে শ্রাবণ আছে, আরেক মন বলছে না, শ্রাবণ কিভাবে হবে। রজনী আরও খানিকটা হামাগুড়ি দিয়ে এগিয়ে এলো। দরজার বাইরে থেকে উকি দিয়ে চমকে উঠল। চেয়ারে হাত পা বাঁধা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে শ্রাবণ। ফর্সা সুন্দর চেহারাটা ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে আঘাতে আঘাতে। প্রান্তিক ক্রমাগত শ্রাবণকে আঘাত করছে আর বলছে, আজই তোর শেষ দিন জীবনের শ্রাবণ, যদি কিছু চাওয়ার থাকে তোর শেষ চাওয়া চেয়ে নে। শ্রাবণ কোনো রকম মুখ তুলল। বাদামি চোখ দুটোতে করুণ আর্তনাদ ভরা। চোখ দিয়ে দুফোঁটা অশ্রু ছেড়ে বলল, আমাকে মেরে ফেলুন ভাই, আমার জন্য মৃত্যুই উপযুক্ত শাস্তি। কিন্তু মারার আগে আমাকে একটা সত্য বলে যেতে দিন। একবার অন্তত প্রিয়তার সামনে গিয়ে বলতে দিন, আমি প্রিয়তাকে ভালোবাসি ভাই, ভীষণ ভালোবাসি।
তুই আমার বোনকে ভালোবাসিস, আর একবার যদি ওই কথা উচ্চারণ করিস তোর জীব আমি টেনে ছিঁড়ে ফেলবো শ্রাবণ। তুই আমার বোনকে কোনোদিন ভালোবাসিস নি, নিজের মতো খালি ইউজ করছিস। হাউ ডেয়ার ইউ শ্রাবণ, তুই প্রান্তিক চৌধুরীর বোনরে ইউজ করিস। শ্রাবণের চোখ দুটো অশ্রুসিক্ত, অনুশোচনা আর অপরাধবোধ তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। মুখ ভরা মায়া, এই সুন্দর চেহারায় মলিনতা বড়ই কষ্টদায়ক ব্যাপার। বেদনায় জর্জরিত কণ্ঠে তীব্র যন্ত্রণা নিয়ে শ্রাবণ বলল, আমি অভিনয় করতে করতে ক্লান্ত হয়ে কখন ওকে ভালোবেসেছি বুঝিনি। আমার উদ্দেশ্য ছিল অভিনয় করে, কিন্তু আমি অভিনয় করতে পারিনি। আমার ভালোবাসা সত্য ছিল ভাই। আমাকে মৃত্যুদণ্ড দেওয়ার আগে একবার ওর কাছে ক্ষমা চাইতে দিন। ওর কাছে ক্ষমা চাওয়া ছাড়া মৃত্যু আমাকে দিবেন না ভাই। আপনার পায়ে ধরি, একজন মৃত্যু পথযাত্রী মানুষের শেষ আকুতি আপনি মঞ্জুর করুন। এই পৃথিবীতে আমার কেউ নেই, ওর ওই মুখটাই আমাকে শান্তি দিত। আমার প্রতিহিংসায় ভরা চেহারা বারবার শান্ত হয়ে যেতে ওর মুখ দেখলে। শ্রাবণের কথাগুলো হৃদয় স্পর্শকাতর। এত করুণ আকুতি একজন মৃত্যুপথযাত্রী প্রেমিকের ইতিহাসে হয়তো নেই। রাগে প্রান্তিকের সমস্ত শরীর রিরি করে জ্বলছে। কেন জ্বলছে সে জানে না। অস্বস্তি হচ্ছে প্রান্তিকের। শ্রাবণের চেয়ারে একটা লাথি মেরে পিস্তল শ্রাবণের মাথায় ধরে বলল, বেঈমানের কোনো জায়গা নেই আমার কাছে। তুই আমার হৃদয়টা ক্ষত বিক্ষত করে দিয়েছিস। আমার ভাই ছিলি তুই, আপন ভাই। ভাই মানে বুঝিস তুই। অন্তুকে আমি কখনো এতটা আপন মনে করি নাই। আমার ভেতর বাইর সব তুই জানতি। সব জেনে বুঝে কিভাবে পারলি আমার এত ক্ষতি করতে। তুই আমার সব তথ্য আমার শত্রুদের কাছে দিয়েছিস। আমার ব্যবসায় ক্ষতি করছিস, আমাকে খুন করার প্ল্যান করছিস কতবার, কিন্তু সফল হতে পারিস নাই। তোকে হৃদয় দিয়ে আগলে রাখার যোগ্য উপহার কি এগুলো ছিল শ্রাবণ? আমি জানি আপনি বিশ্বাস করবেন না আমাকে। শেষবারের মতো আপনাকে বলছি, আপনার সাথে মিশে মিশে যে মায়া আমার তৈরি হয়েছিল ভাই, সেই মায়া আপনার ক্ষতি করতে গিয়েও আবার আমাকে আটকে দিয়েছে। যখনই বোনের মৃত মুখটা ভেসে ওঠে আমি হন্য হয়ে যাই। আবার যখনই আপনার মুখটা দেখি আমি হারিয়ে যাই। এভাবে আমি ক্লান্ত হয়ে যাচ্ছিলাম ভাই। একবার প্রতিশোধের চিন্তা, একবার ভালোবাসার চিন্তা, এই দুয়ের মাঝে আমি পাগল হয়ে যাচ্ছিলাম। আমি চাইলে তো আপনাকে বিষ দিতে পারতাম, আর আপনিও খেয়ে নিতেন চোখ বুজে। মেরে ফেলতে চাইলে তো কত উপায় ছিল, কিন্তু আমি পারিনি ভাই। প্রান্তিক চোয়াল শক্ত করে বলল, তোকে আমি কেন খুন করতে পারতেছি না শ্রাবণ? আর যদি তোরা আমি মায়েরা ফেলতে না পারি তাহলে আমি নিজেরা মায়েরা ফেলব। তোর মতো বেঈমানের জন্য আমার হাত কেন কাঁপতেছে? হ্যাঁ, বন্ধুত্ব কি, ভাই কি, তুই কিভাবে বুঝবি? তুই তো প্রমাণ করে দিছস মানুষ কাছে আসে ধোঁকা দেওয়ার জন্য। আমি তো সব অন্যায় ক্ষমা করে দিতাম, কিন্তু তুই আমার রজনীগন্ধার দিকে কেন খারাপ দৃষ্টি দিতে গেলি? এই একটা অন্যায় আমি কোনোদিন ক্ষমা করতে পারবো না, কোনোদিন না। তুই জানিস না ও আমার প্রাণ ভ্রমরা, আমার প্রাণের চেয়েও বেশি প্রিয়। আমার রজনীগন্ধার দিকে যে তাকাবে সে আমার যত আপনজনে হোক না কেন আমি পুইত্তা ফেলম। রজনী আমার ভালোবাসা, আমার জীবন, আমার সুখ, আমার শান্তি। হঠাৎ ফারুক রজনীকে দেখে বলল, কে ওখানে? রজনী ফারুকের পা জড়িয়ে ধরে কেঁদে বলল, প্লিজ চাচা, আমার কথা ওনাকে বলবেন না, আপনার পায়ে ধরি। আমার সত্যটা বলুন, এখানে কি হচ্ছে? উনি কেন শ্রাবণ ভাইকে এভাবে আটকে রেখেছেন? একমাত্র তুমিই হয়তো পারবে প্রান্তিক বাবাকে শান্ত করতে। কিন্তু কি হয়েছে চাচা? শোনো তাহলে, সে অনেক বছর আগের ঘটনা। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়তো প্রান্তিক বাবা। ভার্সিটির নেতা ছিল বাবা। শ্রাবণ অনেক জুনিয়র ছিল প্রান্তিক বাবার। প্রান্তিক বাবার দলে কাজ করতো। শ্রাবণের সাথে একদিন প্রান্তিক ওর বাড়িতে যায়। ওই বাড়িতে শ্রাবণের বোনের সাথে প্রান্তিকের দেখা হয়। শ্রাবণের বোনও জাহাঙ্গীরনগরেই পড়তো। ওখান থেকে প্রান্তিকের সাথে একটু বন্ধুত্ব হয়। শ্রাবণের বোন প্রান্তিককে ভীষণ পছন্দ করতো, প্রান্তিকের জন্য পাগল হয়ে যায়, কিন্তু প্রান্তিক পাত্তা দিত না। একদিন কোনো একটা কারণে প্রান্তিক শ্রাবণের বোনকে ডাকে। কি বলতে ডাকে শ্রাবণ তা জানতো না। ওই দিনই শ্রাবণের বোন ধর্ষণ হয় আর সে সুইসাইড করে মারা যায়। বোন ছাড়া দুনিয়াতে আর কেউ ছিল না শ্রাবণের।
হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।